আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি তাপ পরিবহন সম্পর্কে। আজকেও আমাদের তাপ পরিবহন সম্পর্কে আলোচনা চলতে থাকবে। প্রথমে আমরা আলোচনা করব, যদি আমরা একটা যুগ্ম পাত নিই, মানে দুটো পাত কম্পোজিট, তার মধ্য দিয়ে তাপের পরিবহন কিভাবে হবে, তাদের মধ্যে কি সম্পর্ক আসবে, যদি তুল্য পরিবাহিতাঙ্ক নির্ণয় করতে চাই তাহলে কীরকম হবে, এই সব ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে যেটা আলোচনা সেটা হচ্ছে একটা যুগ্ম পাতের মধ্য দিয়ে তাপ পরিবহন। তো প্রথমত বলে রাখি যে আমরা যখন এই আলোচনাগুলো করব তখন কিন্তু আমরা ইকুইলিব্রিয়াম অর্থাৎ সাম্যাবস্থার কথা ধরে নিয়ে আলোচনা করব। আচ্ছা, কি বললাম ব্যাপারটা? তো প্রথমত বলি, যুগ্ম পাত মানে বলতে চাইছে দুটো পাত থাকতে হবে। ধরে নাও এইভাবে এইভাবে 3 ডাইমেনশনাল দুটো পাত পাশাপাশি এইভাবে লাগানো আছে। আচ্ছা, আমি 3 ডাইমেনশনাল ভিউটাকে একটু সরু মোটা, কিন্তু দুটো কিন্তু সমান থিকনেসের নয়। মোটামুটি এরকম দেখতে। তো আমরা যখন অ্যানালাইসিস করব তখন কিন্তু এই ছবিটা এঁকেও করতে পারো। আমাদের খুব সুবিধা হয় যদি এটা 2 ডাইমেনশনাল ভিউটা আমরা নিয়ে নিই। তার মানে আমার যদি এরকম দেখতে লাগে, এরকম ভাবে দেখায়, তাহলে আমার ছবিটাও আমার কাছে পরিষ্কার হয়, আঁকতেও সুবিধা হয়, অনেকটা ব্যাপার। এই মনে করো আমি এইভাবে দেখালাম, তুমি পরীক্ষাতেও যদি যুগ্ম পাত বলে তাহলে কিন্তু এইভাবে দেখাতে পারো, যদিও অ্যাকচুয়াল ছবি কিন্তু এটা। আচ্ছা, আমি কি ধরে নিচ্ছি দেখো, আমি ধরে নিচ্ছি প্রথম যেটা আছে তার থিকনেস হচ্ছে x1 আর পরের যেটা আছে সেটার থিকনেস x2। প্রথম যেটা আছে তার পরিবাহিতাঙ্ক k1, দ্বিতীয় যেটা আছে তার পরিবাহিতাঙ্ক k2। আমি ধরে নিলাম দুই বিপরীত পৃষ্ঠের উষ্ণতা θ1 আর θ2। θ1 ইজ গ্রেটার দেন θ2 ধরে নিলাম। তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি যে এটার মধ্য দিয়ে এই ডিরেকশনে তাপ পরিবাহিত হবে। ঠিক? বেশ। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, এরিয়া যেটা আমরা এ ধরছিলাম, এ কোনটা হবে? এ হবে এই এরিয়াটা, মানে এই তলের ক্ষেত্রফলটাকে আমরা এরিয়া মানে এরিয়া বলে থাকি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তো একটু ভালো করে খেয়াল করে দেখো, এক্ষেত্রে কিন্তু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দুটোর ক্ষেত্রে সমান, মানে এই দিকের ক্ষেত্রফলটা যা হবে আর এটা ওই দিকের এই পাশের ক্ষেত্রফলটাও কিন্তু সেম হবে। তাহলে এক্ষেত্রে তোমার একটাই জিনিস সেম, সেটা হচ্ছে ক্যাপিটাল এ। মানে তোমার যে ফর্মুলা ছিল কে এ θ1 মাইনাস θ2 ইনটু টি ডিভাইডেড বাই ডি, সেখানে সবগুলোই আলাদা, কেবলমাত্র এটা সেম। ছবি বোঝা গেছে? বেশ। তাহলে আমার কাছে একটা যুগ্ম পাত আছে। যুগ্ম পাত মানে দুটো ডিফারেন্ট মেটাল বা দুটো ডিফারেন্ট পদার্থ দিয়ে তৈরি এরকম একটা পাত, যার আমি দেখতে পাচ্ছি যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দুটোরই সমান, কিন্তু থিকনেস আলাদা। যেটার থিকনেস x1 সেটার উপাদানের পরিবাহিতাঙ্ক k1, যেটার থিকনেস x2 তার উপাদানের পরিবাহিতাঙ্ক কন্ডাক্টিভিটি হচ্ছে k2। আর দু প্রান্তের উষ্ণতার পার্থক্য হচ্ছে θ1 মাইনাস θ2। θ1টা বড়, তাহলে θ1 মাইনাস θ2। প্রশ্ন কি দেবে তো বুঝতে পারলাম সবই, যে প্রশ্নটা যেটা দেবে সেটা হচ্ছে এই সংযোগস্থলের উষ্ণতা কত হবে, হোয়াট ইজ দ্য টেম্পারেচার অফ দ্য কন্ট্যাক্ট সারফেস, মানে যেখানে দুটো তল পরস্পর মিশেছে সেই তলটা, মানে এই মাঝখানের দাগটা, সেই তলটাতে উষ্ণতা কত। আর 2 নম্বর প্রশ্ন থাকে, আমি যদি তুল্য পরিবাহিতাঙ্ক নির্ণয় করতে চাই, তুল্য মানে হচ্ছে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি। ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি বলতে কি বোঝো? তুমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স করেছিলে মনে করে দেখো ক্লাস 10-এ, যেখানে দুটো বা তিনটে রোধকে যদি একটা রোধ দিয়ে প্রতিস্থাপন করতে হতো, যাতে ওই তিনটে বা দুটো রোধের কাজ ওই রোধটা একাই করতে পারে। এবং সেটার করসপন্ডিং ফর্মুলা তুমি বের করেছিলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে, r ইকুয়াল টু r1 প্লাস r2 প্লাস r3, বা 1/r করলে সমান্তরাল সমবায়ে 1/r1 প্লাস 1/r2, এইভাবে করেছি। তাহলে এখানে তুল্য পরিবাহিতাঙ্ক বলতে কি বোঝাতে চাইছে? বোঝাতে চাইছে যে আমি
একটা পার্টিকুলার, যুগ্ম নয়, একটাই পদার্থ নেব যে একা ওই গোটা ম্যাটেরিয়ালটার মতো কাজ করবে। এখানে দুটো আলাদা পদার্থ ছিল, আলাদা পদার্থ নয়, একটা সিঙ্গেল ম্যাটেরিয়াল নেব, সেই ম্যাটেরিয়ালটা একই রকমের অবস্থা সৃষ্টি করবে। অর্থাৎ এখানে θ1, এখানে যদি θ2 করি, এটার থিকনেস যদি আমি করে দিই x1 প্লাস x2, ক্ষেত্রফল তো আমি এ নিয়েছি, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে এটার মধ্য দিয়ে একই হারে, আচ্ছা একই হারে বলছি কিউ বাই টি, যাতে কিউ বাই টিটা সবার ক্ষেত্রে সমান। ঠিক আছে, এটার ক্ষেত্রে, এই দুটোর ক্ষেত্রে, সিস্টেমটার ক্ষেত্রে যেটা কিউ বাই টি ছিল, এটার ক্ষেত্রেও কিউ বাই টিটা যেন সেম হয়। রেট অফ ফ্লো অফ ইট মাস্ট বি সেম ইন বোথ কেসেস। ইউ উইল হ্যাভ টু ফাইন্ড আউট কি। আচ্ছা করছি, সমস্যা বোঝা গেছে। আচ্ছা কিভাবে এবার এটার সমাধান করব? তো অলরেডি আমি একবার উল্লেখ করেছি যে আমি কিন্তু এখানে ইকুইলিব্রিয়াম ধরে তোমাকে ইকুইলিব্রিয়াম ধরে আমরা প্রবলেমটা অ্যাপ্রোচ করব। কারণ আমি যদি ইকুইলিব্রিয়াম না ধরি তাহলে সেক্ষেত্রে প্রবলেমটা করা যাবে না। ইকুইলিব্রিয়াম যদি না ধরি মানে হচ্ছে ওই যে আগের দিন বলেছি স্থির পূর্ব অবস্থা, আমি স্থির পূর্ব অবস্থাটা নেব না, আমি নেব স্থির অবস্থাটা। যখন কোনো একটা লেয়ার, কোনো একটা পদার্থ যদি ভাবি, তার কোনো একটা লেয়ার যে পরিমাণ হিট গ্রহণ করছে সবটাই ট্রান্সমিট করবে, কোনো পরিমাণ অ্যাবজর্ব করবে না, এই স্টেটটা আমরা নিতে চাইছি। তাহলে আমরা ইকুয়েশন লিখে ফেলি। আচ্ছা প্রথমত আমি কি লিখব, আমি দেখতে চাইবো দুটোর মধ্য দিয়ে কি হারে তাপ পরিবহন হচ্ছে। কিউ নয়, আমরা আলোচনা করব কিউ বাই টি দিয়ে। আমি একটু মনে করি দিই, কিউ বাই টি এর ফর্মুলাটা ছিল কিউ বাই টি ইকুয়াল টু ছিল কে এ θ1 মাইনাস θ2 ডিভাইডেড বাই ডি। এখানে যেটা টি ছিল সেটা দিয়ে ভাগ করে দিয়েছি, তাহলে এই জিনিসটা। আচ্ছা যেহেতু প্রথমেই লিখব, যেহেতু আমি ইকুইলিব্রিয়ামের কথা বলছি, আমি সাম্যাবস্থার কথা বলছি, তাহলে আমি প্রথমেই বলে দেবো দুটি পাতের মধ্য দিয়ে কিউ বাই টি এই জিনিসটা সমান হবে। রেট অফ ফ্লো অফ ইট মাস্ট বি সেম ইন বোথ কেসেস বা ইন কেস অফ বোথ দ্য প্লেটস। আচ্ছা প্রথম ক্ষেত্রে আমি কিউ বাই টি কত হবে, আমি এইভাবে লিখছি কিউ বাই টি দিস ইজ ইকুয়াল টু, প্রথমটার ক্ষেত্রে কি হবে কে এ, তাহলে k1 a q1 a θ1 মাইনাস θ ডিভাইডেড বাই x1। দেখো এটা লিখলাম, এই যে এই প্রথমটা এটা θ1 এটা θ, আমি তো শুধু এইটুকু ভাবছি, এটা ভাবছি না, তাহলে θ1 মাইনাস θ ডিভাইডেড বাই x1। আচ্ছা এটা কার সঙ্গে সমান হবে, আমি লিখতে পারি এটা হয়ে যাবে k2 a θ মাইনাস θ2 ডিভাইডেড বাই x2। আচ্ছা পরের লাইনে আমি এটাকে লিখতে পারি θ1 মাইনাস θ, এটা q বাই t থাকে, θ1 মাইনাস θ এটাকে লিখতে পারি x1 বাই k1 এ, আর এই দিকটা আমি লিখতে পারি θ মাইনাস θ2 ডিভাইডেড বাই x2 বাই k2 এ। আপত্তি নেই নিশ্চয়ই, আমি জাস্ট উপরে যেটা ছিল সেটাকে ঘুরিয়ে নিচে করে দিয়েছি, ঠিক? আচ্ছা এখানে আমি আরেকটা জিনিস যেটা করতে পারি, আমি সংযোজন নিয়ম করতে পারি। সংযোজন নিয়ম তোমরা ক্লাস 10 এ করেছিলে, মনে করে দেখো। সংযোজন নিয়ম বলতে বোঝায় যদি a বাই সি সমান b বাই ডি হয়, তাহলে অবশ্যই আমি এটা লিখতে পারি দিস ইজ ইকুয়াল টু a প্লাস b বাই সি প্লাস ডি। করেছিলে? তাহলে এখানেও তুমি, আমি একই রকমের প্রশ্ন নিতে চাইছি, যেটা মনে করো a বাই b ইকুয়াল টু c বাই d, তাহলে আমি অবশ্যই লিখতে পারি দিস ইজ ইকুয়াল টু a প্লাস b ডিভাইডেড বাই c প্লাস d। আচ্ছা উপরটা দেখো a প্লাস b যদি করি θ1 মাইনাস θ প্লাস θ মাইনাস θ2, তাহলে উপরে যখন আমি যোগ করব মাইনাস θ প্লাস θ কেটে যাবে, তাহলে উপরে পড়ে থাকছে θ1 মাইনাস θ2, আর নিচে পড়ে থাকছে x1 বাই k1a x2 বাই k2a। এটাকে আমি ইকুয়েশন নাম্বার 1 করে দিলাম, এটা কিন্তু পরে কাজে লাগবে। বিশেষ করে এই ইকুয়েশনটা দরকার হলে তুমি এটাকে আলাদা করে একটা ইকুয়েশন দিতে পারো, এটাকে তুমি 1 করে দিলে আর এইটাকে করে দিলে 2, ঠিক আছে? মানে তোমার পড়ে থাকছে q বাই t দিস ইজ ইকুয়াল টু, দিস ইজ ইকুয়েশন নাম্বার। বুঝা গেছে? আচ্ছা এবার আমি কিভাবে করব, এটা পর্যন্ত ঠিকঠাক আছে। এবার আমি এই সিস্টেমটা পেতে চাইছি, যখন আমি তুল্য পরিবাহিতাঙ্ক, আমি ধরে নিচ্ছি যে সংস্থাটি তুল্য পরিবাহিতাঙ্ক হচ্ছে কে। যদি তুল্য পরিবাহিতাঙ্ক কে হয়
তাহলে সেক্ষেত্রে আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি q by t this is equal to a theta 1 minus theta 2 divided by x1 plus x2 and must এটা আমি অবশ্যই লিখতে পারি theta 1 minus theta 2 divided by x1 plus x2 divided by ka এটাকে করে দিলাম ইকুয়েশন নাম্বার 3 obviously এইটা আমি মাঝের পার্টটা নেব না, আমি এটা নেব আর এটা নেব, আমি অবশ্যই লিখতে পারি। এবার তুমি ইকুয়েশন নাম্বার 2 এর সঙ্গে ইকুয়েশন নাম্বার 3 কে কম্পেয়ার করো। কি আছে? দুটোরই বাম পক্ষে আছে দেখো q বাই t, আর ডান পক্ষে আছে থিটা 1 মাইনাস থিটা 2 বাই এটা, আর এটাতে আছে থিটা 1 মাইনাস থিটা 2 ডিভাইডেড বাই এটা। তাহলে দুটো ইকুয়েশন অলমোস্ট সেম, বাম পক্ষ সেম, ডান পক্ষের লবটা সেম, ডান পক্ষে একটা ভগ্নাংশ আছে, তাহলে ডান পক্ষের লবটা সেম থিটা 1 মাইনাস 2 থিটা 1 মাইনাস থিটা 2। তাহলে আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি এই দুটোর হর সমান হবে, অবশ্যই লিখতে পারি। তুমি লিখে ফেলবে 2 ও 3 হতে। আচ্ছা এটা আমি মুছছি না, এটা আমার কাজে লাগবে, আমার ছবিটা আর কাজে লাগছে না, তাহলে আমি ছবিটা মুছে দিলাম, আমি এই পাশে ক্যালকুলেশন করছি। দেখো তাহলে আমি যদি 2 আর 3 কম্পেয়ার করি, আমি অবশ্যই লিখতে পারি x1 plus x2 divided by ka equal to x1 k1a x2 k2। আচ্ছা প্রথমে আমি উভয় দিক থেকে এটাকে বাদ দিতে পারি, এটা কিন্তু প্রথমেই কেটে দেবে না, এখানেও এ কাটা যেত, আমি কাটিনি, কাটা এখানে বসে এ ছিল না, যে প্রথমেই যদি তুমি এটা কেটে শুরু করো তাহলে কিন্তু মেলাতে পারবে না, এটা লাস্টে কাটবো। আচ্ছা তাহলে এটাকে আমি সাজাই যদি x1 plus x2 divided by k, এটা পড়ে থাকছে x1 by k1, এটা পড়ে থাকছে x2 by k2, তাহলে k equal to পড়ে থাকছে x1 plus x2 divided by x1 by k1 plus x2 by k2। এই ফর্মুলাটা যদি মনে রাখতে পারো খুব ভালো হবে। তার মানে যুগ্মপাত x1 আর x2 যদি বেদ হয়, তাদের পরিবাহিতাঙ্ক যদি k1 আর k2 হয়, তাহলে সেক্ষেত্রে আমি তুল্য পরিবাহিতাঙ্কের ফর্মুলা পাবো x1 plus x2 divided by এটা। যদি তিনটে থাকতো তাহলে প্লাস x3, নিচে হয়ে যেত x3 by k3। যদি পাঁচটা থাকতো তাহলে x5 পর্যন্ত যেত, এটা x5 by k5। তো তিনটে পাঁচটা পর্যন্ত দেয় না, দুটো দিয়েই তোমাকে যা প্রবলেম দেবে। কোনো এক বছর প্রশ্ন এসছে যে তুমি থিকনেসটাও সেম করে দাও, তাহলে তোমার শর্ত কি আসবে? তাহলে থিকনেসটাকে যদি আমি সেম করে দিই, তাহলে x1 equal to x2, এবার x1 equal to যদি x2 হয়, তাহলে k equal to কি করে থাকছে? উপরে পড়ে থাকছে 2x, আমি ধরে নিলাম x1 সমান x2 সমান x, তাহলে 2x, আর নিচে পড়ে থাকছে দেখো x কমন নিতে পারি, x কমন নিলে পড়ে থাকছে 1 by k1 plus 1 by k2, তাহলে x x কেটে যাবে, তোমার এটা পড়ে থাকবে 2k1 k2 divided by k1 plus। ঠিক আছে? তাহলে দুটো থাকলে এমসিকিউ থাকতে পারে, এটা থেকে এটা হয়ে যাবে 2k1 k2 by k1 plus k2। একটু ভালো করে খেয়াল করবে, এটা কিন্তু 1 by k করলে কি আসবে? 1 by k করলে আসবে, এটা সমান্তরালের ফর্মুলার মতো, এটা আসবে 1 by k1 plus 1 by k2। ঠিক আছে? সুতরাং তুমি মনে রাখবে এভাবে যদি যোগ করি তাহলে তুল্য পরিবাহিতাঙ্ক পাওয়া যাবে সমান্তরালের নিয়মে, প্রোভাইডেড তাদের থিকনেস সেম। থিকনেস সেম না হলে কিন্তু হবে না, থিকনেস সেম না হলে তোমাকে এই জিনিসটাকে তোমাকে ব্যবহার করতে হবে। তাহলে আমার যেটা প্রথম কাজ ছিল, যেটা কম্পোজিট এরকম সিস্টেমের ক্ষেত্রে তুল্য পরিবাহিতাঙ্ক কেমন হবে সেটার ক্যালকুলেশন আমি করে দিয়েছি। আরেকটা কাজ কিন্তু আমার সেম ফিগারের জন্য আরেকটা কাজ কিন্তু আমার বাকি রয়ে গেছে। কোন কাজটা? যেখানে আমাকে টেম্পারেচার অফ দ্য কন্ট্যাক্ট সারফেস, মানে অর্থাৎ দুটো বিভিন্ন পদার্থ যে তল বরাবর যুক্ত আছে বা যে রেখা বরাবর যুক্ত আছে, সেই রেখার উষ্ণতা, যেটাকে আমি থিটা বলেছি, সেই থিটাটাকেও অনেক সময় পরীক্ষায় নির্ণয় করতে দিয়েছে। একটু ক্যালকুলেশন বড় হতে পারে কিন্তু কোথাও কঠিন নয়, তোমরা নিশ্চয়ই প্র্যাকটিস করলেই করতে পারবে। আচ্ছা থিটা যদি নির্ণয় করতে হয় তাহলে আমার এই ইকুয়েশনটা কাজে লাগবে, সেজন্য এই ইকুয়েশনটা আমি প্রথম থেকেই মুছিনি, মানে ইকুয়েশন নাম্বার 1 যেটা বলেছিলাম সেটা। এখানে দেখো থিটার টার্ম আছে, বাকি জিনিসগুলো আমার নোন, মানে x1 নোন, k1 নোন, a নোন, x2 নোন, k2 নোন।
থিটা 1 নন থিটা 2। তাহলে সব রাশিগুলো নন, শুধুমাত্র থিটা আননোন। তাহলে এই সমীকরণ থেকে আমি থিটার মান বের করে দিতে পারি। আচ্ছা কি করলে সোজা হবে? আচ্ছা কি করলে দেখো, প্রথমেই আমি এটাকে বাদ দিয়ে দিতে পারি, এ বাদ চলে গেল, আমি এটাকে উল্টে দিচ্ছি। তাহলে আমার পুরো থাকছে দেখো k1 বাই x1 থিটা 1 মাইনাস থিটা k2 বাই x2 থিটা মাইনাস থিটা 2, ভেতরে গুণ করে দাও। তাহলে k1 থিটা 1 বাই x1 k1 থিটা বাই x1, এটা পরে থাকছে k2 থিটা বাই x2 k2 থিটা 2 বাই x2। আমি থিটার টার্মগুলোকে ওইদিকে নিয়ে যাচ্ছি আর এই টার্মটাকে এদিকে নিয়ে আসছি। তাহলে আমার পড়ে থাকছে, আমি এখানে লিখছি দেখো, থিটার টার্মের জন্য বলছি এটা ওই দিকে চলে যাচ্ছে, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে। আর এটা যদি এদিকে চলে আসে মাইনাসটা প্লাস হয়ে যাবে, মানে সবই মাইনাস মাইনাস প্লাস। তাহলে বাঁ দিকে পড়ে থাকছে k1 থিটা 1 বাই x1 আর পড়ে থাকছে k2 থিটা 2 বাই x2। রাইট হ্যান্ড সাইডে পড়ে থাকছে, থিটাকে আমি কমন নিয়ে নিলাম, দেখো পড়ে থাকছে k1 বাই x1 প্লাস k2 বাই x2। তাহলে থিটা ইকুয়াল টু আমার পড়ে থাকছে, এটা একটা ভগ্নাংশ হয়ে যাচ্ছে, নিচে k1 বাই x1 প্লাস k2 বাই x2 আর উপরে পড়ে থাকছে k1 থিটা 1 বাই x1 আর এটা পড়ে থাকছে k2 থিটা 2 বাই x2। এটা হয়ে যাচ্ছে তোমার সংযোগস্থলের সমস্যা। অবভিয়াসলি দুটো পাত নিয়েছি, দুটো পাতের জায়গায় যদি আমি তিনটে নিতাম তাহলে আরেকটা টার্ম উপরে নিচে দুটোতেই যোগ হয়ে যেত। আচ্ছা একই রকম ভাবে তুমি চাইলে x1 x2 কে যদি সমান করে দাও তাহলে এখানেও কিন্তু তুমি এরকম ভাবেই একটা এক্সপ্রেশন এনে ফেলতে পারো। যাই হোক, মূল স্টেপটা আমি তোমাকে দেখিয়ে দিলাম, এইভাবেই তোমাকে এগোতে হবে এবং এইভাবেই তোমাকে অঙ্কগুলো করে ফেলতে হবে। ভালো করে প্র্যাকটিস করে রেখো যাতে অন্য ধরনের কিছু যদি দেয় সেটাও তুমি যাতে করে ফেলতে পারো। খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা শেষ করলাম। আচ্ছা এটা দিয়ে নানা ধরনের এমসিকিউ আজকালকার দিকে দিচ্ছে, তো আমি কয়েকটা দুটো প্রবলেম আলোচনা করে দিই যাতে এই ধরনের এমসিকিউ দিলে তুমি করে ফেলতে পারো। কি বলছে? বলছে তোমার কাছে দুটো ধাতুর তৈরি একটা যুগ্ম পাত আছে, ঠিক আছে? প্রতিটি পাতের বেধ হচ্ছে 1 সেন্টিমিটার। আচ্ছা এরকম বলছে যে তোমার কাছে ওরকমই একটা যুগ্ম পাত আছে, আমি আর 3 ডাইমেনশনাল ভিউ আঁকছি না, আমি সেই ওয়ান ডাইমেনশনাল ভিউ বলতে পারি। তাহলে এরকম একটা যুগ্ম পাত আছে। আচ্ছা দুটোরই থিকনেস কিন্তু সেম, বলেছে এটাও যা হবে 1 সেন্টিমিটার, এটাও হচ্ছে 1 সেন্টিমিটার। আচ্ছা ক্ষেত্রফল তো আলাদা হওয়ার কোনো চান্স নেই, এখানে ক্ষেত্রফল দুটো ক্ষেত্রে ক্যাপিটাল এ। সাপোজ আচ্ছা দুই বিপরীত পৃষ্ঠের উষ্ণতা যথাক্রমে 100 ডিগ্রি সেন্টিগ্রেড ও 30 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এটা হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হচ্ছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। ধাতু দুটির পরিবাহিতাঙ্ক যথাক্রমে 0.2 এবং 0.3। তাহলে এটার পরিবাহিতাঙ্ক 0.2, এটার পরিবাহিতাঙ্ক 0.3। k1 k2 লিখলাম না, বুঝতেই পারছো এটা কে বোঝাচ্ছে। তোমাকে প্রশ্ন দিয়েছে যে বিভেদ তলের উষ্ণতা কত, ফাইন্ড দ্য টেম্পারেচার অফ দ্য কন্টাক্ট সারফেস। এই সারফেসটা থিটা কত। কিভাবে করব? আমি কি ফর্মুলা খুঁজে মনে রাখার চেষ্টা করব? ফর্মুলা মুখস্থ রাখার দরকার নেই। হ্যাঁ তুমি যদি মনে রাখতে পারো তাহলে ভালো, কিন্তু ফর্মুলা মুখস্থ করার থেকেও তোমার সুবিধা হবে তুমি যে অ্যাপ্রোচে এগিয়েছিলে সেই অ্যাপ্রোচে ইকুয়েশন অফ মোশন লিখে করার চেষ্টা করো। কি অ্যাপ্রোচে করেছিলাম? আমি ধরে নিয়েছিলাম, তুমি মনে করে দেখো, জাস্ট একটু আগে ক্যালকুলেশন করলাম যে আমি সাম্যাবস্থার কথা অবশ্যই ভাববো, ইকুইলিব্রিয়াম, এবং ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে দুটো পাতের মধ্য দিয়ে তাপ পরিবহনের হার অবশ্যই সমান হবে। The rate of flow of heat must be same through both the substance. আচ্ছা প্রথমটার জন্য যদি আমি q বাই t লিখি, কি ছিল? k, তাহলে 0.2 a লিখলাম। এবার কি থিটা 1 মাইনাস থিটা 2, তাহলে 100 মাইনাস থিটা ডিভাইডেড বাই d। d কত বলেছে? 1 সেন্টিমিটার, হয়ে গেল। আচ্ছা এবার দু নম্বরটা আবার k মানে 0.3, a থিটা মাইনাস 30 ডিভাইডেড বাই 1। দেখো কত সহজ হয়ে গেল। তুমি যদি ফর্মুলা মুখস্থ করতে যেতে একদিক ওদিক ভুল হবার চান্স ছিল। দেখো আমি লিখলাম
এবং কত সহজ হয়ে গেল। আমি এটাকে প্রথমেই যদি কেটে দিই, দেখো খুব সিম্পল একটা থিটার ইকুয়েশন পাচ্ছি এবং সেটাকে সলভ করলেই তুমি বুঝতে পারছো কাজ হয়ে যাবে। সুতরাং ওই ফর্মুলা মুখস্থ করে মান বসাবার চেষ্টা করব না, আমি খালি অ্যাপ্রোচটা খেয়াল রাখবো, সেই অ্যাপ্রোচটা ধরে প্রবলেমগুলো করার চেষ্টা করব। অবশ্যই প্রথমে এখানে আমার লেখা উচিত ছিল যে ধরি সংযোগ স্থলের উষ্ণতা থিটা আর প্রতি পাতের ক্ষেত্রফল ক্যাপিটাল এ, যেগুলো ইউজ করবে সেগুলো চেষ্টা করবে অবভিয়াসলি লিখে দিতে। আজকাল না লিখলেও নাম্বার কাটা হয় না, কারণ ইনস্ট্রাকশন থাকে এমনভাবে ইনস্ট্রাকশন দেওয়া থাকে যাতে ছাত্র বা ছাত্রীকে ম্যাক্সিমাম নাম্বার দেওয়া যায়, এই কারণে নাম্বার কাটতে বলে না। সুতরাং নাম্বার কাটা ইন জেনারেল হয় না, কিন্তু তোমরা প্রত্যেক ধাপে যখনই নতুন রাশি আসবে তখন তোমরা এগুলো অবশ্যই উল্লেখ করবে। কারণ একটা ব্যাপার মনে রাখবে যে সবাই কিন্তু নিয়ম মানেন না, এমন অনেক পরীক্ষক আছেন যারা ওই নিয়মটা মানেন না, যখনই তুমি লিখবে না তোমার নাম্বার কেটে দেবে এবং সেক্ষেত্রে তোমার কিছু করার থাকবে না। আচ্ছা বেশ, অঙ্কটা শেষ করি। নিচের পার্টটা তো চলে গেল। আচ্ছা 0.2 0.3 আমি দুদিক থেকে দশমিক তুলে দিতে পারি, তাহলে এটা হয়ে গেল 2, এটা হয়ে গেল 3, রাইট? আচ্ছা তাহলে আমার বাকি পার্টটা আরো সহজ হয়ে গেল। এটা হয়ে যাচ্ছে 200 মাইনাস 2 থিটা, এটা হয়ে যাচ্ছে 3 থিটা মাইনাস 90, তাহলে এটা পড়ে থাকছে 2 আর 3 5 থিটা ইকুয়াল টু পড়ে থাকছে 290, তাই তো? তাহলে থিটা ইকুয়াল টু পড়ে থাকছে 58 ডিগ্রি সেন্টিগ্রেড। এবং আরেকটা ব্যাপার মনে করিয়ে দিই, যদি এটা তোমার জানা আছে, তুমি সব ক্যালকুলেশন করার পর এই টেম্পারেচারটা এলো থিটার 30-এর কম অথবা 100-এর বেশি, সেটা বাস্তবে সম্ভব নয়। যে বিভেদ তলের যেটা উষ্ণতা হবে ইট মাস্ট বি ইন বিটুইন দেম, নট নেসেসারি মিড, তো হবেই না কারণ দুটোর পরিবাহিতাঙ্ক আলাদা। মনে রাখবে সেটা 100 আর 30-এর মধ্যবর্তী হতে হবে, ঠিক আছে? যদি 100-এর বেশি হয় তুমি ক্যালকুলেশন চেক করো, তুমি শিওর থাকো তোমার ভুল হয়েছে, বা যদি 30-এর কম হয় তাহলেও কিন্তু সেই একই ঘটনা ঘটেছে। বেশ, দুটো পাত দিয়ে করে দিলাম। এবার যদি 3টে পাত দিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে কিভাবে অঙ্কটা করবো? কিভাবে কিছু নেই, আমরা এই পদ্ধতিতেই অঙ্ক করবো। তোমার হয়তো ক্যালকুলেশন একটু বড় হবে, তার থেকে বেশি কিছু নয়। আচ্ছা তাহলে 3টের একটা অঙ্ক দেখা যাক। বলছে তোমার কাছে 3টে সমান দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদযুক্ত দণ্ড আছে। সমান দৈর্ঘ্য বলেই দিয়েছে, সমান প্রস্থচ্ছেদ সেটাও বলে দিয়েছে। 3টে দণ্ড আছে, বেশি মোটা করে আঁকলাম আমি। তাহলে এটা সমান দৈর্ঘ্য বলেছে যেহেতু, তাহলে সবগুলোকে আমি সমান করার চেষ্টা করব, মোটামুটি সবগুলোর দৈর্ঘ্য সমান। আচ্ছা একদিকের উষ্ণতা বলেছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, আরেক দিকের উষ্ণতা বলেছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। একদিকের উষ্ণতা 100 ডিগ্রি সেন্টিগ্রেড, আরেক দিকের উষ্ণতা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, সরি 200 আর 100, আমি 100 আর 0 বললাম। এটা বলেছে 200 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা বলেছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। এটার পরিবাহিতাঙ্ক k, এটার পরিবাহিতাঙ্ক 2k, এটার পরিবাহিতাঙ্ক 3k। ঠিক আছে? প্রশ্ন দিয়েছে সংযোগ স্থলগুলির উষ্ণতা কত। মানে you will have to find out the temperature of this surface and also this surface. মানে θ1 θ2 দুটো unknown। obviously তুমি বুঝতে পারছো এটার জন্য আমি একটা ইকুয়েশন পাবো, আবার এটার জন্য একটা ইকুয়েশন পাবো, দুটো ইকুয়েশন সলভ করব, দুটো unknown আছে। আমার মনে হয় না খুব কঠিন কিছু হবে। তাহলে এখানে তুমি ধরে নাও যে উভয় তো নয়, তিনটেরই দৈর্ঘ্য হচ্ছে x আর তিনটেরই ক্ষেত্রফল হচ্ছে a। আমি এটা ধরে নিলাম প্রথমেই। আচ্ছা কি করব, কিভাবে করব? আবার বলছি, ফর্মুলা মুখস্থ করে মান বসাবার দরকার নেই, ইউ জাস্ট অ্যাপ্লাই দ্য অ্যাপ্রোচ। অ্যাপ্রোচটাকে যেভাবে করেছি সেটাকে খেয়াল করে তুমি প্রতিটার জন্য q/t টাকে সমান করে দেবে। q/t will be same in all cases whenever equilibrium state is achieved। তো আমি ধরে নেবো এখানে ইকুইলিব্রিয়াম স্টেট অ্যাচিভ হয়েছে। তাহলে প্রথম দুটোর ক্ষেত্রে মানে এইটার ক্ষেত্রে আমি লিখতে চাইছি, এটা আর এটার ক্ষেত্রে q/t। প্রথম ক্ষেত্রে k a 200 minus θ1 divided by d মানে x। আচ্ছা এটার জন্য কি লিখবো, 2k into a θ1 minus θ2 divided by d মানে x। আশা করছি ইকুয়েশনে কোনো ভুল নেই। আচ্ছা ওইটাকেও লিখে দিই একবারে। তাহলে এটা করে থাকবে 3k into a θ2
মাইনাস 100 ডিভাইডেড বাই এক্স, কিউ বাই টি সবার মধ্যে লিখে দিলাম। তারপর আমি এখানে কিউ বাই টিটা উল্লেখ করছি। তাহলে কিউ বাই টি সবার জন্য সমান। আচ্ছা, এবার তুমি বুঝতেই পারছো অনেকটা পার্ট কাটাকাটি যাবে। সবার ক্ষেত্র থেকে এ বাই এক্স বাদ দিলাম। যদি বাদ দেওয়া হয় খুব সিম্পল ইকুয়েশন পাবে। দেখো তাহলে আমি পাচ্ছি 200 মাইনাস থিটা 1, এটা পড়ে থাকছে 2 থিটা 1 মাইনাস থিটা 2, আর এটা পড়ে থাকছে 3 থিটা 2 মাইনাস 100। তো তিনটে ইকুয়েশন পরিষ্কার ইকুয়েশন, এবং এই ইকুয়েশনগুলোকে আমি যদি ঠিকঠাক সমাধান করতে পারি তাহলে আর এই অঙ্কটার মধ্যে কিছুই নেই। কিভাবে করব? প্রথমে আমি প্রথম দুটো নিয়ে নিচ্ছি। প্রথম দুটো নিলে আমি ওখান থেকে একটা ইকুয়েশন পাবো তো। আচ্ছা, তাহলে আমি প্রথমে এইটাকে নিচ্ছি, এই দুটো যদি নিয়ে নিই আমার পড়ে থাকছে দেখো, তাহলে 200 মাইনাস থিটা 1 দিস ইজ ইকুয়াল টু 2 থিটা 1 মাইনাস 2 থিটা 2 গুণ করে দিলাম। এবার দেখো এই থিটা 1টাকে ওইদিকে নিয়ে যাই, তাহলে পড়ে থাকছে 3 থিটা 1 মাইনাস 2 থিটা 2 ইকুয়াল টু 200 বাঁ দিক ডান দিক চেঞ্জ করলাম। আশা করছি এইটুকু বোঝা যায়, ক্লাস 8 থেকে করছো, সিম্পল সমাধান করলাম। আচ্ছা আচ্ছা, এরপর আমি কি করব? এই দিকটা নিয়ে নিলাম। আচ্ছা, এবার যদি আমি 1 আর 3 নিই, মানে এটা নেব আর এটা নেব, ঠিক আছে? তো এখানে আসলে দুটো আননোন আছে, তো আমি ওটাকে বাদ দিতে চাইলাম। তুমি এই দুটো নিয়েও করতে পারো, তাতেও অঙ্কের উত্তর আসবে। আচ্ছা, তাহলে এটা করলে আসছে দেখো 200 মাইনাস থিটা 1 ইকুয়াল টু 3 থিটা 2 মাইনাস 300। তাহলে পড়ে থাকছে থিটা 1 প্লাস 3 থিটা 2 ইকুয়াল টু 500। দেখো ঠিকঠাক লিখলাম কিনা? থিটা 1 প্লাস 3 থিটা 2 ইকুয়াল টু 500 হচ্ছে। এবার আমাকে কি করতে হবে? যে কোনো, আচ্ছা আমি থিটা 2টাকে এলিমিনেট করব অপনয়ন পদ্ধতিতে। তাহলে থিটা 2টাকে যদি আমি এলিমিনেট করতে চাই তাহলে কি করব? আমি 1 নম্বর ইকুয়েশনকে, এটা 2 আছে, এটা 3 আছে, তাহলে 1 নম্বর ইকুয়েশনকে 3 দিয়ে গুণ করছি, 2 নম্বর ইকুয়েশনকে আমি 2 দিয়ে গুণ করছি। তাহলে 1 নম্বর ইকুয়েশনকে আমি 3 দিয়ে গুণ করলাম, কি পাচ্ছি? 9 থিটা 1 মাইনাস 6 থিটা 2 ইকুয়াল টু 600। আর 2 নম্বর ইকুয়েশনকে আমি 2 দিয়ে গুণ করছি, ওটা পড়ে থাকছে 2 থিটা 1 প্লাস 6 থিটা 2 ইকুয়াল টু 1000। তাহলে এখান থেকে আমার থিটা 2 কেটে গেল, আমার পড়ে থাকছে 11 থিটা 1 ইকুয়াল টু 1600। 11 থিটা 1 ইকুয়াল টু 1600 বাই 11। তাহলে এটা যদি ক্যালকুলেশন করে থাকে তাহলে থিটা 1 ইকুয়াল টু করে থাকবে 11 দিয়ে ভাগ করে দাও, 11 5 0 4 44 6 0 55, মোটামুটি 145.5। তো বলছে 145.45 দেখে নেবে, এটা নিশ্চয়ই তাই হবে। 145.45 এক্সপেক্টেড, কারণ এটা 200 ওটা 100, এটা অবভিয়াসলি 200 কম হতে হবে, 100 বেশি হবে। তো মনে রাখবে এটা যেহেতু আমার পেলাম কি 145.45, এটা 145 আর 100 মাঝামাঝি হতেই হবে, ঠিক আছে? এবার আমি কি করবো? থিটা 2 মানটা বের করবো। এটা একটু কঠিন কিছু হলো না, কোনো একটাই বসিয়ে দিই, এটাই বসিয়ে দিই। তাহলে এটা আমি থেকে আমার পড়ে থাকছে দেখো 2 নম্বর ইকুয়েশনে যদি মান বসিয়ে দিই আমার পড়ে থাকছে 3 থিটা 2 ইকুয়াল টু 500 মাইনাস থিটা 1। তাহলে এটা পড়ে থাকছে 500 মাইনাস 145.45। তাহলে এটা পড়ে থাকছে 354.55। যদি 354.55 হয় তাহলে থিটা 2 ইকুয়াল টু করে থাকছে 3 11 33, 3 8 24, মোটামুটি এরকম আসছে এক্সপেক্টেড। কিন্তু তাই চাইছিলাম 145 আর 100 এর মধ্যে আসার কথা, সেটাই এসছে। সুতরাং এটা একটা খুব সিম্পল প্রবলেম ছিল, খালি ক্যালকুলেশন একটু বড় হতে পারে, আদারওয়াইজ খুব ইজি, তাই না? আবার বলছি, ফর্মুলা করে দিয়েছি কম্পোজিটের জন্য, তার মানে ফর্মুলা মুখস্থ করে অঙ্কে অ্যাপ্লাই করবে সেরকম নয়। অঙ্ক যখন আসবে তুমি খালি অ্যাপ্রোচটা অ্যাপ্লাই করবে, ফর্মুলা মুখস্থ করে লেখার কোনো দরকার নেই।
হ্যাঁ কোনো কোনো এমসিকিউ আসতে পারে যেখানে তোমার ফর্মুলা মুখস্থ করে কাজ হয়ে যাচ্ছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যদি এরকম অঙ্ক থাকে সবসময় তুমি অ্যাপ্রোচটাকে অ্যাপ্লাই করে তুমি গোটা ব্যাপারটাকে করে ফেলার চেষ্টা করবে। হচ্ছে বেশ, নেক্সট আলোচনায় চলে যায়। আচ্ছা, পরিবহন সংক্রান্ত মোটামুটি তুমি বলতে পারো কাজটা আমরা করে ফেলেছি। পরিবহন নিয়ে আপাতত আর কিছু করবো না। নেক্সট আমরা আলোচনা করছি পরিচলন। তো পরিচলন নিয়ে খুব বেশি আলোচনা আমাদের নেই। পরিচলন মানে বুঝতেই পারছো যে ক্ষেত্রে মাধ্যমের কণাগুলো বা মাধ্যমের অণুগুলো এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে তাপটাকে সঞ্চালন করতে সাহায্য করে। এবং সব থেকে বেস্ট এক্সাম্পল হচ্ছে, তোমরা পড়েছো, ভূগোলেও পড়েছো, সমুদ্রবায়ু আর স্থলবায়ু। যেহেতু সিলেবাসে আছে আমি আরেকবার আলোচনা করছি, গোটা ব্যাপারটাই তোমাদের জানা বলেই আমার মনে হয়। সমুদ্রবায়ু আর স্থলবায়ু ব্যাপারটা কিরকম, যে আমি যদি কোনো সমুদ্রের ধারের কোনো জায়গার কথা ভাবি, সাপোজ এটা সমুদ্রের ধারের কোনো একটা জায়গা, অবভিয়াসলি এইটা হচ্ছে স্থল, আর এই চারদিকে তোমার জল রয়েছে, এইটা সমুদ্র। ঘটনা যেটা ঘটে, ঘটনা ঘটার কারণটাকে বলি, এই যে জল বলছি, এই জলের আপেক্ষিক তাপ হচ্ছে ম্যাক্সিমাম। তোমরা আগেও আলোচনা শুনেছো যে আপেক্ষিক তাপ হচ্ছে 1 ধরা হয়, এবং দিস ইজ ম্যাক্সিমাম। এর থেকে বেশি আপেক্ষিক তাপ কোনো বস্তুর হতে পারে না, হয় না ইন জেনারেল। তো তাতে সমস্যাটা কোথায়? সমস্যা কোথাও নয়, এটা আপেক্ষিক তাপটা উচ্চমানের বলে বরং আমরা অনেক সুবিধা পাই। যেমন সেক দেবার জন্য আমরা অনেকক্ষণ দেখবে ওয়াটার ব্যাগে, হট ওয়াটার ব্যাগে আমরা জল নিয়ে আমরা সেক নিয়ে থাকি অনেক সময়, বা নিয়ে থাকেন, দেখে থাকবে নিশ্চয়ই। কেন জল নিয়ে কেন সেক নেওয়া হয়, অন্য কিছু কেন নেওয়া হয় না? তার মূল কারণ হচ্ছে জলকে যখন তুমি কিছু পরিমাণ তাপ দিলে, সে সেই তাপটাকে বেশিক্ষণ ধরে রাখতে পারে। এই যে বললাম আপেক্ষিক তাপ একই রকমভাবে উল্টোভাবে বলতে পারি, যদি তুমি একাধিক তরলকে কিছু পরিমাণ তাপ দাও বা একটা নির্দিষ্ট পরিমাণ উষ্ণতা বৃদ্ধি করতে চাও, মনে করো 3টে তরল নিয়েছো, জল আরো 2টো এক্স আর একটা ওয়াই, তুমি ভাবছো যে সবারই উষ্ণতা 50 ডিগ্রি বাড়াবো, দেখবে এটা 50 ডিগ্রি হয়ে গেল, এক্সও 50 ডিগ্রি হয়ে গেল, ওয়াইও 50 ডিগ্রি হয়ে গেল নির্দিষ্ট পরিমাণ তাপ দেওয়ার পরে। জলকে 50 ডিগ্রি তোলার জন্য তোমাকে ম্যাক্সিমাম তাপ দিতে হবে। একই রকম ভাবে জলকে যখন কোনো তাপ দেওয়া হয়, সেই জল সেই তাপ ছাড়তে অনেক বেশি সময় লাগে। মানে জল ভাবতে পারো তাপটাকে অনেকক্ষণ ধরে রাখতে পারে, তার কারণ হচ্ছে দ্য স্পেসিফিক হিট অফ ওয়াটার ইজ ম্যাক্সিমাম ফর অল এক্সিস্টিং লিকুইডস ইন জেনারেল। ঠিক আছে, তাতে তোমার কি হচ্ছে, দেখো ঘটনা যেটা ঘটছে, সূর্য থেকে তাপ আসে আমি জানি, যেহেতু জল আর স্থল একদম লাগোয়া টাচ হয়ে আছে, একটু অন্য রকমের ব্যাপার ঘটে। জল আমি বলে দিলাম উত্তপ্ত হতে বেশি সময় লাগবে, তাহলে উত্তপ্ত কে হবে? স্থল। দিনের বেলায় স্থলভাগ জল অপেক্ষা দ্রুত উত্তপ্ত হয়, কারণ আমি বলেছি জলের আপেক্ষিক তাপ ম্যাক্সিমাম, গরম হতে সময় লাগে এবং ঠান্ডা হতেও সময় লাগে। তাহলে জলের থেকে স্থলটা তাড়াতাড়ি গরম হয়ে গেল। এবার গরম হলে কি হবে? স্থল সংলগ্ন যে বায়ু আছে সেই বায়ুটা হালকা হয়ে উপরে উঠে গেল। ঠিক আছে, যেহেতু স্থল গরম হয়েছে, তাহলে স্থল সংলগ্ন বায়ু হালকা হয়ে উপরে চলে গেল। এবার যেই উপরে চলে গেল, এই অংশটাই একটা ফাঁকা শূন্য স্থান সৃষ্টি হলো, মানে বায়ু তো চলে গেছে। তাহলে শূন্য স্থান কখনো কোনো জায়গায় থাকতে পারে না, যেহেতু বায়ু কথা বলছি সহজেই প্রসারিত হয়। তখন কি হবে? সমুদ্রের দিক থেকে বায়ু স্থলভাগের দিকে ছুটে আসবে, সেই শূন্য স্থান দখল করে। এই বায়ুটাকে বলা হয় সমুদ্র বায়ু। যেহেতু সমুদ্র থেকে আসে, তাহলে সেই জন্য এই বায়ুটাকে বলা হয় সমুদ্র বায়ু। বোঝা গেছে? আচ্ছা, এবার মনে করো সন্ধে যেই হয়ে গেল, তারপর তো আস্তে আস্তে জল গরম হচ্ছে, বুঝতে পারলাম। এবার সন্ধে যেই হয়ে গেল, তখন কি ঘটনা ঘটবে? সন্ধে হওয়ার সঙ্গে সঙ্গে কি হয়? স্থলভাগ তাপ বিকিরণ করতে শুরু করে, তাপ বিকিরণ করে আবার মহাকাশে পাঠাবার চেষ্টা করে, সোজা কথায় আস্তে আস্তে ছাড়তে শুরু করে। সূর্য তার তাপ দিচ্ছে না, তাপ তো আর বাড়বে না, তাহলে এক্সেস যেটা হয়ে গেছিল সেটাকে আস্তে আস্তে সে রিলিজ করার চেষ্টা করে। কিন্তু আবার ওই একই সমস্যা, জল কিন্তু তাড়াতাড়ি রিলিজ করতে পারে না। স্থলভাগ দ্রুত রিলিজ করে ঠান্ডা হয়ে যাচ্ছে, কিন্তু জলের উপরে যে অংশটা আছে সে কিন্তু তাড়াতাড়ি হিট রিলিজ করতে পারছে না, তার কারণ হচ্ছে স্পেসিফিক হিট ইজ ম্যাক্সিমাম। তাহলে কি হবে? জলভাগ সংলগ্ন বায়ু খুব গরম, সেই জলভাগ সংলগ্ন বায়ু হালকা হয়ে
উপরে উঠে চলে যাচ্ছে। তাহলে জলের উপরের অংশে যে বায়ুটা থাকার কথা সেই বায়ুটা উঠে যাচ্ছে বলে শূন্যস্থান সৃষ্টি হচ্ছে। তখন স্থলভাগ থেকে বায়ু ওই শূন্যস্থানটাকে দখল করার জন্য ছুটে আসছে। এই বায়ুটাকে বলা হচ্ছে স্থল বায়ু। ঠিক আছে, তাহলে এই গেল তোমার স্থল বায়ু আর সমুদ্র বায়ু। সিলেবাসে দেওয়া আছে তাই আমি আলোচনা করলাম, যদিও আমার ধারণা সবটাই তোমাদের জানা ছিল। বেশ, এবার আমরা বিকিরণ পদ্ধতিতে চলে আসি। খুব অল্প কিছুটা আলোচনা করব আজকে, নেক্সট দিন আরো আলোচনা আছে। বিকিরণ বিকিরণ আগের দিনও বলেছিলাম যে বিকিরণ পদ্ধতি কি, যে পদ্ধতিতে সূর্য থেকে তাপ পৃথিবীতে আসছে। সব থেকে সোজা ভাষায় বলতে গেলে এটাই, বা বিকীর্ণ তাপ, এই তাপটাকে যেটা আসছে সেটাকে বলা হয় বিকীর্ণ তাপ। মানে তুমি বলতে পারো এই তাপটা যখন মাধ্যমের মধ্য দিয়ে আসে তখন মাধ্যমকে উত্তপ্ত কিন্তু করে না। এই তাপটা যখন আসছে তখন কোনো জড় মাধ্যমেরও দরকার হয় না। যদি দরকার হতো তাহলে কিন্তু এই তাপটা আমাদের পৃথিবীতে এসেই পৌঁছতে পারতো না। কারণ তোমরা জানো পৃথিবীর চারদিকে একটা নির্দিষ্ট স্তর পর্যন্ত বায়ু আছে, সাপোজ 500 কিলোমিটার বা 700 কিলোমিটার, তারপর কিন্তু ফাঁকা স্থান, এবং অনেকটা জায়গা জুড়ে ফাঁকা স্থান থাকে, কারণ সূর্য থেকে পৃথিবীর দূরত্বটা অনেকটা বেশি। তাহলে বিকীর্ণ তাপটা কি, যে এটার জন্য কোনো জড় মাধ্যমের সাহায্য ছাড়া অথবা জড় মাধ্যম থাকলেও তাকে উত্তপ্ত না করে যে তাপ সূর্য থেকে পৃথিবীতে এসে পৌঁছাচ্ছে সেই তাপটাকে আমরা বলবো বিকীর্ণ তাপ, রেডিয়েন্ট হিট। রেডিয়েন্ট হিটের বেশ কিছু প্রপার্টি আছে, সেই প্রপার্টিগুলো আগে দেখে নিই। রেডিয়েন্ট হিট, দেখো এক নম্বর হচ্ছে এটা কিন্তু তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এখন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কি এখনো বলার মতো সময় আসেনি, ক্লাস 12-এ আমরা ব্যাপারটা নিয়ে ডিটেলস আলোচনা করব। আপাতত জেনে রাখো এটা এমন একটা ওয়েভ which is associated with an electric field as well as a magnetic field, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রকে একসঙ্গে নিয়ে যে তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয় সেটাই হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এবং এটা কোনো একটা মাধ্যমের মধ্য দিয়ে কোথাও মানে অগ্রসর হওয়ার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। ইট ডাজ নট রিকোয়ার এনি মিডিয়াম টু প্রপাগেট। আলো হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, এবং তুমি মনে রাখবে রেডিয়েন্ট হিট বা বিকীর্ণ তাপ এটাও কিন্তু তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। 2 নম্বর প্রপার্টি, যেহেতু তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তাহলে আমার এটার ক্ষেত্রে কোনো মিডিয়াম লাগছে না। 3 নম্বর, যদি কোনো মিডিয়াম থাকে তাহলে কিন্তু এটা মিডিয়ামকে উত্তপ্ত করে না, মিডিয়ামকে উত্তপ্ত করে না। তাহলে তুমি বলবে তাহলে গরম হয় কেন? এই ভূমিতে প্রতিফলিত হবার পর সেটা বারবার প্রতিফলিত হয়ে মানে যাচ্ছে, আবার মেঘে প্রতিফলিত হলো, আবার ফিরে এলো, এই ধরনের ঘটনা ঘটার ফলে এটা আমাদের বায়ুস্তর উত্তপ্ত হয়ে পড়ে। ঠিক আছে, আচ্ছা, যেহেতু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তুমি মনে রাখবে তার বেগ হয়ে যাচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। অনেক সময় প্রশ্ন থাকে এই তিনটে পদ্ধতির মধ্যে কোনটি দ্রুততম, পরিবহন, পরিচালন না বিকিরণ? তো পরিবহন পরিচালন কোনোটাই কিন্তু এই বেগে গতিশীল হয় না। সুতরাং বিকীর্ণ তাপ বলতে পারো বিকিরণ পদ্ধতি হচ্ছে সব থেকে দ্রুততম। ঠিক আছে, আচ্ছা, আরেকটা জিনিস এখানে বলার কথা যে লাইক অপটিক্স, লাইক লাইট, এরও কিন্তু প্রতিফলন মানে রিফ্লেকশন হয়, প্রতিসরণ হয়, রিফ্র্যাকশন হয়, এর বিকিরণও হয়। পরের দিন আমরা এগুলো আলোচনা করবো, স্ক্যাটারিং কিভাবে হয়, এই ব্যাপারগুলো আমরা পরের দিন আলোচনা করব পরের ক্লাসে। আচ্ছা, আপাতত জেনে রাখলাম এই কতগুলো বৈশিষ্ট্য রেডিয়েন্ট হিট প্রসেস করে। এবার তুমি প্রশ্ন স্বভাবতই করতে পারো, একটা প্রশ্ন আসতেই পারে, তাহলে সেক্ষেত্রে লাইট আর রেডিয়েন্ট হিট, আলো আর বিকীর্ণতা, এদের মধ্যে অদ্ভুত কিছু মিল রয়েছে, তাহলে দুটোর মধ্যে পার্থক্য কোথায়? হ্যাঁ, অবশ্যই পার্থক্য কিন্তু আছে। কি পার্থক্য? যে বিকীর্ণ তাপের তরঙ্গ দৈর্ঘ্য আলোর তরঙ্গ দৈর্ঘ্যের অপেক্ষা অনেক অনেক বড়। মানে আলোর তরঙ্গ দৈর্ঘ্য মোটামুটি 10⁻⁻8 অর্ডারের হয়, অ্যাংস্ট্রমের, সরি মিটারে বললেন, এটা সেন্টিমিটার, সরি। আচ্ছা, আমি মনে করি দিই 3800 থেকে 7200 অ্যাংস্ট্রম, এটা হচ্ছে আমার ভিজিবল লাইটের তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জ। মানে আমরা যেটা দেখি না বেগুনি থেকে লাল, বেনিয়া সহকলা, তার ওয়েভলেন্থের রেঞ্জ হচ্ছে তোমার এটা।
ঠিক? তো তার রেসপেক্টে যদি বিকীর্ণ তাপ বলো, তার কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য অনেক বেশি, কয়েক মিটার। তার তরঙ্গ দৈর্ঘ্যের একটা পার্থক্য আছে। আরেকটা পার্থক্য যেটা হচ্ছে যে লাইট আমাদের দৃষ্টি দর্শনের সহায়তা করে, দর্শনের অনুভূতি যোগায়। মানে আমরা লাইট না থাকলে দেখতে পেতাম না। আর রেডিয়েন্ট হিট কি করে? আমাকে হিটের অনুভূতি দেয়, তাপের অনুভূতি দেয়। সুতরাং দুটো কিন্তু মোটেই সেম জিনিস নয়। ঠিক আছে? আচ্ছা, আজকে এই ভিডিওতে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম। পরের ভিডিওতে আমরা বিকীর্ণ তাপ সম্পর্কে ডিটেলস আলোচনা করব।